নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথাই আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকের সাফ কথাতেই আমরা আলোচনা করব সীমান্ত নিয়ে। কারণ বর্তমানে সীমান্ত ভারত সরকারের কাছে তো বটেই, তার সাথে গোটা ভারতবাসীর কাছে একটা চিন্তার হয়ে দাঁড়াচ্ছে খুব স্বাভাবিকভাবে। কারণ বাংলাদেশ কিন্তু আজও পর্যন্ত সুস্থ স্বাভাবিক হয়নি। সেখানকার পরিস্থিতি, সেখানকার পরিবেশ আজও পর্যন্ত অস্থির এবং ইউনুস যার নজর বরাবর রয়েছে ভারত সহ ভারতের বেশ কিছু অংশে বা সম্পদের দিকে, যার মধ্যে অন্যতম চিকেন নেক। এই চিকেন নেক যেটা উত্তর পূর্ব ভারত বা গোটা ভারতবর্ষের কাছে একটা অত্যন্ত সংবেদনশীল এরিয়া। কারণ এই চিকেন নেকের ঠিক চারিপাশে যদি বলি, শুধুমাত্র বাংলাদেশ যে রয়েছে বহিরাষ্ট্র হিসেবে তেমনটা নয়, তার সঙ্গে রয়েছে আরো একাধিক রাষ্ট্র। চীন থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, ভুটান থেকে শুরু করে, মায়ানমার থেকে শুরু করে প্রতিটা অংশ বর্তমানে এই চিকেন নেককে ঘিরে রয়েছে। তাই সুতরাং চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। কিন্তু এই চিকেন নেক নিয়ে কেন আজকে হঠাৎ করে আবার আলোচনা? তার কারণ রয়েছে বই কি। তার কারণ দিল্লিতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক এবং এই চিকেন নেক সংলগ্ন এলাকাতে ফের নতুন করে সামরিক ঘাঁটি তৈরি। এবং শুধু চিকেন নেক নয়, অসমও কিন্তু সেই একই রকম ভাবে চিন্তার মধ্যে। অসমের ধুবড়ী, সেখানেও নতুন ঘাঁটি, ত্রিপুরা তো রয়েছে। এই সব মিলিয়ে ভারতবর্ষের এই মুহূর্তে ত্রিশক্তির নজরদারি, তার সঙ্গে ইউনুসের লম্ফঝম্প জানিয়ে থাকবে আজকের আলোচনাতে যাব, শুরু করব, পরিচয় করাবো আজকের অতিথিদের সাথে। তবে তার আগে আজকের যে বিষয় রয়েছে সেই প্রতিবেদন দেখুন। চিকেন স্নেক 22 কিলোমিটারের সেই সরু করিডোর, যার নিঃশ্বাসে বেঁচে থাকে গোটা উত্তর পূর্ব ভারত। রাফাল থেকে হাইটেক সেন্সর, চিকেন স্নেক এখন স্টিল কভার্ড স্ট্র্যাটেজিক জোন। নিরাপত্তায় শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশ, পাকিস্তান, চীন নৈকট্য, বাড়ছে ইউনুসের কুনজর। অনুপ্রবেশ, সন্ত্রাসবাদে জিরো টলারেন্স, তাই সীমান্তে নজরদারি হচ্ছে দ্বিগুণ শক্ত। শিলিগুড়িতে হাই প্রোফাইল স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার বৈঠক। সিআইএসএফ, বিএসএফ, এসএসপি, সেনা, বায়ুসেনা সব সংস্থা এক সুরে বলছে চিকেন স্নেকে ভুলের সুযোগ নেই। সীমান্তে নজরদারি দ্বিগুণ, অনুপ্রবেশ রুখতে বাড়তি সতর্কতা। সন্ত্রাসবাদের আঁচ পেলেই দ্রুত অ্যাকশন, এগুলি বৈঠকের মূল বার্তা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা এবং নির্বাচনের আগের অশান্ত পরিবেশ ভারতকে আরো সতর্ক করেছে। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্ব ও অন্তর্বর্তী প্রধান মোহাম্মদ ইউনুসের উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করেছে। অভিযোগ, ইউনুসের আমলে মৌলবাদী ও ভারত বিরোধী গ্রুপ সক্রিয় হয়ে উঠছে। তাই ভারতের দৃষ্টিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনুসের কুনজর থেকে চিকেন স্নেককে ঢাল বানিয়ে রক্ষা করা। চিকেন স্নেককে নিশানা করতে চাইলে প্রথমেই ভাঙতে হবে ভারতের সজাগ বর্ম, আর সেই বর্ম এবার স্টিলের থেকেও শক্ত। কারণ ভারতের আধুনিক শক্তির বেশিরভাগই এখানে মোতায়েন। রাফাল যুদ্ধ বিমান থেকে শুরু করে হাইটেক পর্যবেক্ষণ সিস্টেম। চিকেন স্নেক নিরাপদ মানেই উত্তর পূর্ব নিরাপদ। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা। আপনারা দেখলেন, আপনারা শুনলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কতটা নিরাপত্তায় মুড়ে ফেলার চেষ্টা চলছে গোটা ভারতবর্ষকে। চিকেন নেক্স তো রয়েছে এবং তা নিয়ে আজকে দেখালাম আমাদের প্রতিবেদনে। এবার জানাবো যে আজকে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আইনজীবী দয়ান হোসেন, গুয়াহাটি থেকে তিনি রয়েছেন আমার সাথে স্টুডিওতে। অন্যদিকে আমার সাথে ভার্চুয়ালি যারা যারা রয়েছেন বা যারা যারা থাকবেন আমি একটু পরিচয় করাবো।
শুরুতে দেয়ানদাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন শিলিগুড়ি থেকে রয়েছেন আইনজীবী অখিল বিশ্বাস। স্বাগত জানাচ্ছি অখিলদাকে। এবং অন্যদিকে টিএমসির পক্ষ থেকে কলকাতা থেকে দীপাঞ্জন সেনগুপ্ত থাকছেন, কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা থেকে থাকছেন শ্যামল ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে উত্তর দিনাজপুর, বাংলার উত্তর দিনাজপুর সেখানে থেকে জুড়ে গেছেন ডক্টর নবকুমার দাস, হিলি তুরাব ভায়া বাংলাদেশ করিডোর কমিটির আহ্বায়ক তিনি। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সাফ কথাতে। শুরু করবো আজকের আলোচনা। আমি শুরুতেই যেহেতু চিকেন নেক নিয়ে আজকের মূলত আমি শুরু করলাম, প্রতিবেদন তুলে ধরলাম, তাই আমি একটু অখিলদার কাছে যাব। শিলিগুড়িতে রয়েছেন অখিলদা। অখিলদা, এই মুহূর্তে আপনি এমন একটা জায়গাতে রয়েছেন যেটা অত্যন্ত, চিকেন নেক যদি বলি গোটা ভারতবর্ষের কাছে শুধু উত্তর পূর্ব নয়, অত্যন্ত সংবেদনশীল একটা পার্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গাকে আরো অধিক পরিমাণে কঠোর বা নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বৈঠক এবং স্টিল কাভার্ড স্ট্র্যাটেজি জোন, যেটা ইতিমধ্যেই শোনা যাচ্ছে যা তৈরি করা হচ্ছে। কি এবং কেন হঠাৎ করে, কি মনে হচ্ছে? অখিলদা, শোনা যায়? অখিলদা, এই যে স্টিল কাভার্ড স্ট্র্যাটেজি জোন, যেটা শিলিগুড়ি বা চিকেন নেকের চারিপাশে আবারও বেষ্টন করা হচ্ছে এবং চিকেন নেককে কেন্দ্র করে ফের ভারতবর্ষ নিরাপত্তার বলয় তৈরি করছে, একটু জানতে চাইবো যে কেন, কি কারণ শুরুতেই। না, অখিলদার সাথে আমার যোগাযোগ এখনো পর্যন্ত হচ্ছে না। আমি একটু ডক্টর নবকুমার দাস এই মুহূর্তে জুড়ে গেছেন, আমি একটু নবদার কাছে যাব। নববাবু, এই যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ, যেটা বারবার আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বৈঠক চলছে, সাম্প্রতিককালে কিছু বৈঠক দিল্লির আমাদের নজরে এসেছে এবং সেই জায়গায় বা শিলিগুড়ি, ধুবড়ি, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তকে অধিক পরিমাণে কঠোর করার চেষ্টা চালানো হচ্ছে, নতুন ঘাঁটি তৈরি হচ্ছে একের পর এক। যেহেতু আপনি বাংলাদেশের এই যে হিলিতুরা ভায়া কমিটির যেহেতু আহ্বায়ক হিসেবে কাজ করছেন, আমি একটু জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে হঠাৎ কি নতুন কোনো পরিবর্তন আসতে চলেছে আবারও? ডক্টর নবকুমার দাস, বালুরঘাট হিলিটুরা করিডোর কমিটির আহ্বায়ক। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, যে বিষয় নিয়ে আজকের আলোচনার যে 22 কিলোমিটার চিকেন নেক, সেই শিলিগুড়ি চিকেন নেকের বিকল্প সড়ক হিসেবে আমাদের আন্দোলন 1911 সাল থেকে আমরা আরম্ভ করেছিলাম এবং পরিশেষে বালুরঘাট, হিলি, টুরা, মহেন্দ্রগঞ্জ, ঠিক ধুবড়ি এবং অন্য আরও 14টি রেল সড়ক যোগাযোগের ব্যবস্থা হাসিনা থাকাকালীন 2024 জুন চুক্তি সম্পাদিত হয়। ইত্যাবসরে আপনারা অবগত আছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। অর্থাৎ হাসিনা চুক্তি সম্পাদন করে অল্টারনেট রাস্তা, যে রাস্তা হলে আজকে নর্থ ইস্টের দ্বিতীয় অল্টারনেটিভ রোড, সেটা টুরা থেকে মহেন্দ্রগঞ্জ হয়ে হিলি, বাংলাদেশের ভিতর দিয়ে এই ডিস্টেন্স 500-600 কিলোমিটারের পরিবর্তে মাত্র 80 থেকে 90 কিলোমিটারে সম্পাদিত হতো, যার ফলে ধুবড়ি সমগ্র আসামের মানুষ এবং উত্তর পূর্ব ভারতের মানুষ উপকৃত হতেন। আজকে সেই প্রকল্প বাস্তবিত হবার পথে এসে থমকে গেছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ইউনিশ সরকার এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আমাদের ভারতবর্ষের উপরে বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছেন এবং সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে আমরা বালুরঘাট হিলি সীমান্তবর্তী এলাকার বাসিন্দা, আমাদের ওপারে হিলি, এপারেও হিলি এবং হিলি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তর বন্দর। এই বন্দরে প্রতিনিয়ত এপার থেকে ওপার মাল, চাল, ডাল থেকে আরম্ভ করে সবকিছু আমদানি রপ্তানি উপর নির্ভরশীল। আজকে যদি ভারতবর্ষ থেকে চাল না যায়, বাংলাদেশের মানুষ অভুক্ত থাকবে। ঠিক অনুরূপভাবে আরেকটু এগিয়ে যদি যায়, আমরা পাবো উত্তর দিনাজপুর,
উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ, আমাদের ভারতবর্ষ, ঠিক তার অপোজিটে বিরল, আমাদের অবিভক্ত দিনাজপুরের একটা অংশ দিনাজপুর জেলা, সেই দিনাজপুরে বিরল, সেই বর্ডারে কাঁটাতারের দুপারে আমরা অবস্থিত। আর একটু এগিয়ে যদি যাই সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুরে আমরা চলে যেতে পারি ফাঁসিদাওয়া, ফাঁসিদাওয়ার ওপারটায় ঠাকুরগাঁ, গোয়ালপুকুর থানা উত্তর দিনাজপুরের, যেটা আমাদের ভারতবর্ষ, তার অপোজিটে ফুলবাড়ি। স্বাভাবিকভাবে সমগ্র উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি সারাউন্ডিং এলাকার চারিদিক দিয়ে বর্ডার, কাঁটাতার এবং দুপাশে সমাজ বিরোধীর ক্রমাগত আক্রমণ প্রতিহত হচ্ছে, চোরাচালান। এবং সেই জায়গায় এগুলো নবদা আপনি অব্যাহত। যেমনটা বলছিলেন, যে তথ্য দিচ্ছিলেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ দিয়ে কাঁটাতার আমরা জানি যে গেছে প্রায় 800-র অধিক। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কতটা নিরাপদ রয়েছে এই মুহূর্তে বাংলা? এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের মানুষ ততটা নিরাপদ নয়। কখন কি এর ঘটনা কারণ ঘটবে বলতে বর্তমানে পারি না। নবদা তাহলে কি এসআইআর কে আপনারা দায়ী করবেন? এসআইআর এর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলেও আমরা দেখছি যে সীমান্ত কিন্তু না। এই মুহূর্তে দাঁড়িয়ে ভিড় বাড়ছে। না, সেই সেই প্রভাবটা কিন্তু আমাদের এই অঞ্চলে সেইভাবে এসআরের ব্যাপারটা নিয়ে অতটা প্রভাবিত হয়নি। এখানে হিন্দু মুসলিম যে কমিউনিটির মানুষ আছেন, তারা কিন্তু ওপারের বাঙালি এপারের বাঙালির মধ্যে একটা সদ্ভাব এখনো আছে। ইংরেজ যতভাবেই চক্রান্ত করুক না কেন, বুঝতে হবে বাংলাদেশের ওপারটা হচ্ছে রংপুর বিভাগ। রংপুর বিভাগে এখনো 16 থেকে 17 লক্ষ হিন্দু কমিউনিটির মানুষ আছে। স্বাভাবিকভাবে আমরা এপারে যারা আছি শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মানুষ যারা এই কাঁটাতারের এপারে থাকি, আর ওপারে যারা রংপুর বিভাগের মানুষ থাকেন, তাদের মধ্যে সম্প্রীতি একটা বজায় থাকলেও ইউনিশ সরকার যেভাবে প্রতিনিয়ত ভারত বিরোধী বক্তব্য রাখা থেকে আরম্ভ করে আল কায়দা থেকে অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে তৎপর করার চেষ্টা করছে, যে পরিপ্রেক্ষিতে আপনারা অবগত আছেন যে আমাদের ভারত সরকার নিরাপত্তার কারণে এই 22 কিলোমিটার দীর্ঘ করিডোরকে, শিলিগুড়ি করিডোরকে রক্ষার জন্যেই তারা কিন্তু 3টি সীমান্তে ক্যাম্প করতে বাধ্য হয়েছে। কারণ 7টা দেশের আভ্যন্তরিক নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার দাবিতে এই ব্যবস্থা ভারত সরকারকে নেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। একেবারে তাই। আমি একটু সেই জায়গায় দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন দা, এই যে আজকের দিনে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে শিলিগুড়িকে নিরাপদ রাখা, তার সাথে ভারতবর্ষের 3টে জায়গাতে নতুন করে সামরিক ঘাঁটি তৈরি করা, সেই জায়গায় কি মনে হচ্ছে কতটা নিরাপদে রয়েছি আমরা? দিল্লির পদক্ষেপ এই মুহূর্তে ঠিক কোন দিকে এগোচ্ছে? দীপাঞ্জন দা শুনতে পাচ্ছেন? দীপাঞ্জন দা শোনা যাচ্ছে কি? না, এই মুহূর্তে যেহেতু আমার যারা ভার্চুয়ালি রয়েছেন তাদের সাথে খুব একটা যোগাযোগ হচ্ছে না। আমি একটু দেয়ানদার কাছে যাব এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। দেয়ানদা, এই যে যে কথা বলছিলেন কিছুক্ষণ আগে নববাবু, এবং সীমান্তকে সুরক্ষিত করা এই মুহূর্তে ভারতবর্ষ দাঁড়িয়ে যেটা একেবারে অন্যতম টার্গেট বা লক্ষ্য রয়েছে, সেটা কতদূর হচ্ছে বা কোন দিকে আমরা এগোচ্ছি? প্রথমেই আমি সবাইকে নমস্কার, প্রণাম এবং সালাম জানাচ্ছি, এবং এখানে যারা প্যানেলিস্ট বৃন্দ রয়েছেন তাদেরকেও আমি নমস্কার জানাচ্ছি। আজকে নিউজ লাইভ বাংলা টিভিতে আজকের এই টক শোটি অর্গানাইজ করার জন্য বা আয়োজন করার জন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা খুব স্পর্শকাতর বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের নিরাপত্তার কথা রয়েছে, পশ্চিমবঙ্গের নিরাপত্তার কথা রয়েছে, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার কথা রয়েছে। যেহেতু চিকেন নেক এই যে এরিয়াটা, সেটা সব দিক দিয়ে একটু সেন্সিটিভ এরিয়া, এবং এই চিকেন নেক দিয়ে আমাদের উত্তর পূর্বের সাথে যাতায়াত বা সব কিছু ডিপেন্ড করে, সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো আমি মনে করি বাংলাদেশে 2024-এ হাসিনা সরকার পতনের পর ভারতবর্ষের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বা আমাদের হোম মিনিস্টার গৃহমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে যেগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই প্রত্যেকটি পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি। এবং বিশেষভাবে সেই স্পর্শকাতর এলাকায় যে আমাদের 3টি বিশেষ সামরিক ঘাঁটি ওনারা গঠন করেছেন এবং 3টি বিভাগকে শক্তিশালী করেছেন।
আমাদের আসামের ধুবড়িতে করেছেন, কিষানগঞ্জে করেছেন এবং পশ্চিমবঙ্গে করেছেন। সো এই পদক্ষেপটা অত্যন্ত খুব ভালো পদক্ষেপ। এবং শুধু সেখানে উনি ঘাঁটি গাড়েননি, সেখানে সমস্ত অস্ত্রশস্ত্র এবং যেগুলো আমাদের ওয়েপন্স যেগুলো আছে ইয়ারের সবগুলো ওয়েপন্স সেখানে মজুত রাখা হয়েছে। তার উপরিও সেখানে যেটা ভিজিলেন্স, সেই ভিজিলেন্সটাকে স্ট্রিক্ট করা হয়েছে, সেখানে ড্রোন ভিজিলেন্সটা বাড়ানো হয়েছে এবং সমস্ত এরিয়া, বর্ডার এরিয়াতে একটা রেড অ্যালার্ট পরিস্থিতির মতো জারি করা হয়েছে। তার পরবর্তী থেকে আমরা বর্ডার অঞ্চলের মানুষ, আমি শ্রীভূমি জেলাতে বিলং করি এবং আগের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, সো এই এরিয়াটা বর্ডার এরিয়া। আমরা দেখেছি যে বর্ডারে খুব স্ট্রিক্ট ভিজিলেন্স চলছে এবং আমি মনে করি সরকারের এটা খুব ভালো পদক্ষেপ। আমাদের দেশকে সুরক্ষা রাখার জন্য, উত্তর ভারতকে সুরক্ষা রাখার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, খুব ভালো পদক্ষেপ নিয়েছে। একেবারে আমি একটু ভালো পদক্ষেপ যেমনটা নেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। আমি একটু শিলিগুড়িতে যাব। অখিল দা, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। অখিল দা, একেবারে এই যে শিলিগুড়ি অত্যন্ত সংবেদনশীল এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে 2024 সালের পর থেকে শিলিগুড়ি বা চিকেন নেক কিন্তু একেবারে অন্যতম টার্গেট হয়ে দাঁড়িয়েছে ইউনুসের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে সেনা ঘাঁটি, ইতিমধ্যে স্টিল কাভার্ড স্ট্র্যাটেজি জোন তৈরি, কি কারণ বা এর মানে কি আমি একটু জানতে চাইবো, হঠাৎ করে এই বৈঠক এবং নতুন করে ঘাঁটি? দেখুন, ভারতবর্ষ কোনো বিষয়বস্তুকে, বর্তমান ভারত ছোটভাবে কিছুই নিচ্ছে না এবং এই এলাকাটা খুব সংবেদনশীল হওয়াতে খুব সিরিয়াসলি নিয়েছে। আমাদের অলরেডি ব্যাংডবিতে একটা রয়েছে এবং এইটাকে সিরিয়াসলি নেওয়াতে আমি আলোচনা আগে শুনতে পাইনি, 3টে ঘাঁটি তৈরি করছে, আর্মি ঘাঁটি, যেটা একটা ধুবড়িতে আসামে হচ্ছে, চোপড়াতে হচ্ছে এবং কিষানগঞ্জে হচ্ছে। এবং শুধু সেটাই নয়, মিলিটারি ছাড়া এয়ারফোর্স থেকে এবং সমস্ত এজেন্সি, স্টেট এজেন্সি যারা অনুসন্ধান করছে, সবাইকে নিয়ে রিসেন্টলি শিলিগুড়িতে একটা মিটিংও হয়েছে এবং সেখানে অনুপ্রবেশ এবং অন্যান্য বিষয়বস্তুগুলোকে নিয়ে সাংঘাতিকভাবে দেখা হচ্ছে। আর একটা জিনিস জানবেন, ভারতবর্ষ যে ইন্ডিয়ান সিকিউরিটির কারণে, সিকিউরিটি জোনের জন্য একটা আলাদা সেল আছে, যেটা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ বলে। এনআইএ শুধু সিকিউরিটি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো অপরাধ করে থাকে এবং তার জন্য খুব সিরিয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা দেখছে। সুতরাং এই জায়গাটা আমাদের কাছে, বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলো, যেহেতু চিকেন নেকটার যে 22 কিলোমিটার ডিস্টেন্স, এই ডিস্টেন্সের যে পাশাপাশি 3টে দেশ রয়েছে, যে দেশগুলো বর্তমানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে এবং তার পাশে চায়নাও আছে। সুতরাং ভারতবর্ষ একটা সাংঘাতিক বার্তা দিচ্ছে যে এশিয়ার যে দেশগুলো এবং চীনকে, যে ভারতবর্ষকে খুব ছোটভাবে নেওয়ার কোনো কারণ নেই এবং ভারতবর্ষ খুব শক্তভাবে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমাদের এখানে হাসিমারা এয়ারবেস যেখানে আছে, সেখানে দেখুন, এই আলোচনা করব কিনা, সিকিউরিটি জোনের ক্ষেত্রে রাফেল থেকে শুরু করে S-24 এর যে এয়ারবেস সিস্টেম, সমস্ত কিছু স্টল করা হয়েছে এবং খুব শক্তপোক্তভাবে কেউ যদি ভারতবর্ষের দিকে তাকায়, সে তার চাকানোর চোখ উপড়ে নেওয়ার মতো ক্ষমতা ভারতবর্ষের আছে একেবারে। এবং শুধুমাত্র রাফেল, যেমনটা বলছিলেন, রাফেল থেকে শুরু করে ব্রহ্মোস থেকে শুরু করে আমরা যেমনটা জানি যে উন্নত ক্ষমতা সম্পন্ন যে প্রযুক্তি, সেই প্রযুক্তি তো থাকছে, তার সাথে সামরিক বাহিনীও এই মুহূর্তে মোতায়েন করা হচ্ছে 3-4টি ক্ষেত্রে। সুতরাং অত্যন্ত সংবেদনশীল এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও কি বাংলাদেশ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, আমি একটু সেই জায়গায় ত্রিপুরাতেও যাব। ত্রিপুরায় এই মুহূর্তে প্রায় 3.5 দিক বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই মুহূর্তে ত্রিপুরা থেকে শ্যামলদা রয়েছেন আমার সাথে। শ্যামলদা, এই যে চিকেন নেক যদি অন্যতম করিডোর হয়ে থাকে বা বাংলাদেশিদের কাছে যদি একটা অন্যতম টার্গেট হয়ে থাকে, ত্রিপুরাও কিন্তু সেই অংশে কোনো কম নয়। কারণ প্রত্যেকটা বাংলাদেশি এই মুহূর্তে অবৈধভাবে যারা ঢুকছে, তারা কিন্তু ত্রিপুরাকেই সফট কর্নার হিসেবে দেখছে। সেই জায়গায় ত্রিপুরা কতটা নিরাপদ? বলছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। কিন্তু আমি শুরুটা একটু ভিন্নভাবে করতে চাই। ভিন্নভাবে এই কারণেই করতে চাইছি, আমার আগে যিনি নবকুমার দা বললেন, করিমগঞ্জ থেকে আমার এক বন্ধু বা বড় ভাই বা ছোট ভাই কেউ একজন বলেছেন, আমি সবাইকে সম্মান জানিয়ে বলতে চাইছি, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যদি ভারতবর্ষকে, বাংলাদেশকে ভয় পেতে হয়,
সামরিক দিক থেকে নিরাপত্তাজনিত কারণের জন্য আমার মনে হয় এটা বড্ড লজ্জার কথা। আমি কথাটা এই কারণেই বলছি, সে আমাদের সীমান্তবর্তী রাজ্যগুলো হোক, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, আংশিকভাবে বিহার, স্থলপথে কিংবা সমুদ্রপথে সুন্দরবনের একটা বড় অংশ বাংলাদেশে। কিন্তু আমি বলবো তারপরেও বাংলাদেশকে ভয় পাবার মতো কোনো কারণ আজকের দিনেও ভারতবর্ষের নেই। শেখ হাসিনার আমলে যে চুক্তিগুলো হয়েছিল সেটা আজকে কার্যকর হচ্ছে না, তাদের দেশে সরকার বদল হয়েছে, একজন নতুন শাসক এসেছেন, ডক্টর ইউনিস, উনি ওনার মতো কাজ করছেন ওনার দেশে। কিন্তু আমার প্রশ্নটা একদম ভিন্ন জায়গায়। আমি যে কথাটা বলতে চেয়েছি, আজকে চিকেন নেক বলুন, যেটা প্রায় 5 কিলোমিটার, একটু কম বেশি হবে, যেটা একটা ছোট্ট জায়গা আমাদের উত্তর পূর্ব ভারতকে মূল ভারতের সঙ্গে যোগ করেছে, এটা নিয়ে বাংলাদেশকে ভয় পাবার চেয়েও বেশি আমার মনে হয় জরুরি চীনের যে আগ্রাসন মানসিকতা, এটা নিয়ে ভাবার। চীন বরাবর বহু বছর ধরে চাইছে এই জায়গাটাকে অকুপাই করে উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিতে। এটা আমাদের অস্বীকার করার কোনো রাস্তা নেই যে চীন আমাদের থেকে সামরিক দিক থেকে অনেক শক্তিশালী। কিন্তু আমরা যারা এই দেশটায় আছি ভারতীয়রা, আমাদের এই জায়গাটায় আমার দেশের সরকারকে, আমার মনে হয়, আমার দলেরও মনে হয় যে আমাদের বিদেশ যে নীতিগুলো আছে এটা নিয়ে আজকে আর একটু ভাবতে হবে। দেখুন, আমাদের চারপাশে বাংলাদেশ আছে, মায়ানমার আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, চায়না আছে। প্রতিটা দেশের সঙ্গে আমাদের আজকের দিনের কেন্দ্র সরকারের ভুল নীতির কারণে আমাদের সম্পর্কে ঘাটতি হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না সেই একদম, জায়গায়? আমার কথাটাকে শেষ করতে দিন, আমি আপনার কথা শুনবো। আমাদের কেন্দ্র সরকারের, বর্তমান সরকারের কিছু ভুল নীতির জন্য অথবা সিদ্ধান্তহীনতার জন্য আজকে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। এই কদিন আগেও নেপাল, বেশ, আমি এর পাল্টা নেব। তাদের টাকাতে কেন্দ্রীয় সরকারের ভুল নীতি তাদের বলে দাবি করছে। হ্যাঁ বলুন, আমি আসবো। দেখুন, আপনি কথাটা শুনতে চাইছেন না, আপনি না, আমি শুনুন। শুনবো অবশ্যই শুনবো, এখন অনেক সময় পড়ে আছে দাদা, শুনবো। দেয়ান দা। আসছি, আমি আছি, আমি শুনছি। দেখুন, বাংলাদেশে যখন অগাস্ট মাসে বা জুন জুলাই অগাস্ট মাসে যে ঘটনা ঘটেছিল, তার পরবর্তীতে ভারত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে না ঢুকে। আজকে 4056 কিলোমিটার আমাদের বাংলাদেশের সাথে যে কাঁটাতারের বেড়া রয়েছে, সো সেই বেড়া ইনস্টলেশন বা তার পরবর্তী যে পদক্ষেপ, আজকে সেই জায়গায় ভারত সরকার পদক্ষেপ নিয়েছে যাতে অনুপ্রবেশ নাম্বার 1 বন্ধ করা যায়। তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষকে কোনো দেশকেই হালকাভাবে নেওয়া উচিত নয়, সে ছোটো রাষ্ট্র হোক চাই বড় রাষ্ট্রই হোক, হালকাভাবে নেওয়া প্রয়োজন নেই। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, শুধু মুখ দিয়ে প্রস্তুত নয়, আমাদেরকে প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড প্রস্তুত থাকবে। আর তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে তিনটা বিশেষ সামরিক ঘাঁটি আমরা দেখতে পেরেছি। অখিলদা কিছু বলছেন, অখিলদা। সো আমি মনে করি যে ভারত সরকার যে পলিসিগুলোকে আমরা এই টিভি চ্যানেলে আমরা সব কথাগুলো আমরা ওপেনলি বলতে পারছি না, কারণ এখানে সিকিউরিটির কথা রয়েছে, এনআইএ আমাদের প্রত্যেকটি, আজকে ডিবেট হচ্ছে, হয়তো এনআইএও সেই ডিবেটটা দেখতে পারে। সো ভারত সরকার তারা বসে নেই, তারা ঘুমে নেই, তারা প্রত্যেক দিনই পলিসি নিচ্ছে এবং ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। আমি একটু কলকাতাতে যাব। একটা লাইন, এটা একটা আমাদের নয়, বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে ডক্টর ইউনিস এর মতো একজন মানুষ আজকে বাংলাদেশকে একটা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে। যে ইউনিস একজন এজেন্ট হিসেবে কাজ করছে, সে বাংলাদেশ যে একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, সেই বাংলাদেশের রাষ্ট্রটাকে বিশ্বের মানচিত্র থেকে সে মুছতে নিয়ে যাচ্ছে। আজকে যেভাবে তার সে সামরিক ঘাঁটিগুলো, বন্দরগুলো বিদেশিদের হাতে সমঝে দিচ্ছে। দেখুন, আজকে যখন বাংলাদেশ বিদেশের সাথে ট্রিটি হয় তখন আমরা জানি 49% এফডিআই, যেটা 49%, 51%। আজকে ইউনিস অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিস উনি কী করছে, 100% উনি দিয়ে দিচ্ছে বিদেশিদের হাতে। এতে কি হবে, বাংলাদেশের যে সার্বভৌমত্ব রাষ্ট্র, সেই রাষ্ট্রের ব্যাঘাত ঘটবে, সেই রাষ্ট্রের উন্নয়নে বাধা পড়বে। তা আমাদের সবারই
একটাই আগ্রহ থাকা উচিত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ইলেকশন হোক, বলুন, সরকার শ্যামল দা। পরিবর্তন হোক, সে সরকার জারি হোক, আওয়ামী লীগের শ্যামল হোক, দা। বিএনপির হোক, স্যার যাতে একই একটা প্রশ্ন কিন্তু আমার দেশের ক্ষেত্রেও আসবে স্যার। পরিবর্তন আমার হোক, দেশের- তখন আমাদের দেশের আমার সাথে দেশের সম্পর্ক সরকারও অটোমেটিক্যালি কিন্তু- ভালো হবে। কারণ এই যে ডক্টর ইউনিস, ওনার যে যার সাথে ওদের যাতে অ্যালায়েন্স বা চলাফেরা রয়েছে জামাতে ইসলামী, এই জামাতে ইসলামী যারা শ্যামল দা, রয়েছে শ্যামল এরা দা। সম্পূর্ণ একটা হ্যাঁ বলুন। এটা বলুন, আতঙ্কবাদীর মতো কাজ করছে বাংলাদেশ থেকে। উনি যে কথাটা বলছেন হুম। সেই একই কথা কিন্তু আমার দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা যারা মিডিয়ায় কাজ করেন আমার থেকে অনেক বেশি খবর রাখেন। একটা সময় ছিল আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত সম্পদ তৈরি করা হতো বেকারের কর্মসংস্থানের জন্য। আর আজকে গত 2014 সালের পর থেকে আমরা যদি লক্ষ্য করি, দু একটা কোম্পানি কিংবা ব্যক্তির সম্পত্তি কোথাও 350% বেড়ে গেছে, কারো 850% বেড়ে গেছে, বিশেষ করে আম্বানি আদানিদের মতো শিল্পপতিদের। দাদা আপনি ইন্দো দিনের পর বাংলাদেশ নিয়ে দিন কথা বলছেন, রেল, শ্যামল দা একটু বিরক্ত ব্যাংক, করছি, রেল, স্টিল, আপনি কিন্তু ইন্দো বন্দর, বাংলাদেশ নিয়ে কথা নদী বলছেন। বন্দর, সমুদ্র বন্দর, এয়ারপোর্ট বিক্রি হচ্ছে একটা নির্দিষ্ট লোকের হাতে। আমাদের সেটাও একই জায়গায় থাকবে। রাষ্ট্রের সম্পত্তি জনকল্যাণে ব্যবহৃত হোক। রাষ্ট্রের অখিল দা, সম্পদ অখিল দা, যদি অখিল দা। ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়, দীপাঞ্জন ওই ভাই ব্যক্তি মুহূর্তে রয়েছেন লাভবান কলকাতা হতে থেকে। পারে। আমি দীপাঞ্জন আমি- দাকে ওই একটা ব্যক্তি কথা বলতে বিশ্বের চাইবো। ভারতীয়দের উপর দ্বিতীয় দীপাঞ্জন কটূক্তি দাকে সর্বশক্তি তিনি একটা হতে বললেন, পারে। শুনুন, ভারতীয়দের কাছে 902 ভারতীয়দের কাছে নম্বর দেওয়া, থেকে ভারতীয়দের এখানে কাছে একটা দেওয়া পৃথিবীর আর 2 নম্বর বিদেশিদের দুনিয়া কাছে জানি। দেওয়া দুইটা পার্থক্য ওই রয়েছে দাদা। জায়গাটাতে আমাদের আপত্তি না আছে। না শুনুন, রাষ্ট্রায়ত্ত আজকে সম্পত্তি আপনি বিক্রি যে নয়। কোম্পানিগুলোর কথা রাষ্ট্রের বলেছেন সেগুলো প্রয়োজনে ব্যবহৃত ভারতবর্ষের হোক। রেজিস্টার্ড কোম্পানি, বেকারের কর্মসংস্থানের ভারতবর্ষের জন্য নাগরিক। ব্যবহৃত হোক। আর ওরা বাংলাদেশ দেখুন, যেটা আমরা করছে মূল সেটা আলোচনা ডেনমার্ককে থেকে দিয়ে ঘুরে দিয়েছে, চলে সেটা যাচ্ছি। চায়নাকে দিচ্ছে। ভারতের নাগরিক বলেই তো কথাটা আপনি বলছি। ইস্যু থেকে ডাইভার্ট হয়ে নয়তো গেছেন। কেন বলবো আমি? শুনুন, আমাদের দেশ এই দেশটা FDI করেছে, আপনার আমার না, না, আমাদের ইস্যু সব থেকে থেকে বাইরে গিয়ে হতে পারে। আলোচনা না করে জনগণের ট্যাক্সের টাকায় আরেক- রাষ্ট্রের সম্পদ তৈরি আপনি হয়। সম্পূর্ণ ডাইভার্ট হয়ে গেছেন দাদা। জনকল্যাণে এটা ব্যয় হওয়া উচিত। দীপাঞ্জন কোনো দা। ব্যক্তির অর্থ ভান্ডারস্ফীত করার জন্য নয়। কোনো ব্যক্তি আলোচনার বিশেষ বিষয়বস্তু কোনো বাইরে কোম্পানিকে চলে যাচ্ছে। লাভবান আমি করতে একটা পারে কথা না। বাইরে বলতে বাইরে চাই। চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। লাইনের বাইরে আপনারা শুরু করেছেন স্যার। আমি একটা একটা কথা বলতে জায়গায় চাই, থাকুন না। একটু প্লিজ বলুন শুনুন। নিরাপত্তা, অনুপ্রবেশ, পার্টিকুলার টপিক আমাদের আরেকটা বিষয় আলোচনার মধ্যে আনা দরকার বলে আমি মনে করছি, সেই আলোচনা থেকে আপনারা অনেকটা সরে সেটা গেছেন। হচ্ছে যে জামায়াত পাশাপাশি দেশগুলোর actual কি কথাই নয়, জামায়াত কি বাংলাদেশে আমাদের ধ্বংসলীলার ভিতরেও সঙ্গে এই যে জড়িত অনুপ্রবেশ নিয়ে আজকে না যে BNP? জিনিসটা হচ্ছে, এটাও সঠিকভাবে আপনারা জানেন না। উগ্র বাংলাদেশে মৌলবাদী ইসলামিক রাজনৈতিক মৌলবাদী যে প্রেক্ষাপটটা ভালো করে জানা সংস্থাগুলো দরকার। আছে তাদেরও কিন্তু একটা নজর এই জায়গার উপরে আছে। তারা এই টোটাল এলাকাটাকে যে একটা আলাদাভাবে বৃহত্তর বাংলাদেশ তৈরি করার যে প্ল্যান প্রোগ্রাম, যেটা মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এসছে, সেই জায়গা সম্পর্ক আমাদের কিন্তু ভারতবর্ষের মানে যে জিনিসগুলো হচ্ছে সেটাও নজর রাখা হচ্ছে। এবং এটা দীর্ঘদিন থেকে যে ভারতবর্ষের ভিতরেও কিছু শক্তি আছে, যে শক্তিগুলো ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছে, কোথায় সেটা অনুপ্রবেশ করে যারা বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে জঙ্গিরা ভিতরে ঢুকে যাচ্ছে, ভারতের স্থিতি অবস্থা নষ্ট করার চেষ্টা করছে। দুটো জিনিস একই সঙ্গে পাশাপাশি দেখার দরকার বলে আমি মনে করি। যেমন বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি, যিনি বললেন, ভয়ের প্রশ্ন নেই। সেক্ষেত্রে বাংলাদেশ, এশিয়ার যে দেশগুলো এবং চীন, সেখানে সতর্ক থাকা দরকার। আর ইসলামিক মৌলবাদী যে দৃষ্টি আছে সেই দৃষ্টিটাকেও ছোট করে দেখা উচিত না, সেখানেও সংবেদনশীলতার সঙ্গে এটা মোকাবেলা করা দরকার বলে না, আমি মনে করি। ভয়ের কোনো প্রসঙ্গই নয় এখানে, কারণ আমার মনে হয় দিয়ান্দা যে ভারতবর্ষের এই কেন ভয় যে পাবে? শক্তি রয়েছে, সেই শক্তি আজকে গোটা বিশ্ব দেখেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তবে হ্যাঁ কোনো কিছুকে ছোট করে নেওয়া উচিত নয় বলে যেমনটা বলছিলেন, কারণ লস্করি তৈবা এই মুহূর্তে কোথাও কি গিয়ে ঘাম ঝরাচ্ছে আমি বলতে। একটা শুধু আমার দাদা আইনজীবী উনি বলছেন শিলিগুড়ি থেকে, একটা অবজেকশন করছে সেখানে যে ইসলামিক শব্দটা থেকে অ্যাড না করা হয়। সেখানে লস্করে তৈয়বা হোক, আল কায়দা হোক, সে নিয়ে আলোচনা হোক, আমার কোনো আপত্তি নেই, সেটা টেরোরিস্ট। বাট ইসলামকে না আপনারা না, terrorist নির্দিষ্ট হিসেবে একটা মেনে নেবেন। টপিকে থাকুন। আচ্ছা, আমি উল্টো সীমান্তে করে নিলাম। অনুপ্রবেশ, কিন্তু ঘটনা Thank হচ্ছে you, মাদক, thank you. আপনি উল্টো এই করার জন্য জঙ্গি সাথে ধন্যবাদ সাথে দাদা। যুক্ত ইসলামিক যা বলছি না, কিছু- উইড্রো করে নিচ্ছি। Thank you, thank you. জঙ্গি সংগঠনগুলোর Exactly, নজর exactly. জঙ্গি আমি সংগঠন আমি যেগুলো আছে, একটু দীপাঞ্জন দার কাছে আমাকে শেষ করতে দিন। দাদা যদি বলেছেন জঙ্গি সংগঠন, মৌলবাদ তো পৃথিবীতে in বরাবরই whatever খারাপ। name they are, লস্করে তৈয়বা, আল কায়দা, আল জবি হো, যারাই আছে তাদের একটা দৃষ্টি ভারতবর্ষকে দুর্বল করার আছে।
তার আমরা প্রমাণ অনেকবার পেয়েছি। আমরা বিগত সরকারের আমলেও এবং দেখেছি, বর্তমান সরকার ভারতবর্ষের আছে। ভিতরে থেকে হ্যাঁ, কিছু লোক সেটাকে সাপোর্ট করছে, যার জন্য আজকে Exactly. এসআইআর করা তো হচ্ছে। আমি এবং বলছি অনুপ্রবেশকারীদেরকে বের এই করার চেষ্টা জায়গায় করা হচ্ছে সরকারের ভারতবর্ষের ইন্টেলিজেন্স security লেভেল র যেটা কারণে। আছে সেটাকে আরো বৃদ্ধি করা দরকার। যেহেতু আমরা একটা অ্যালার্টের মধ্যে আছি। অ্যালার্ট কেন আছি? কারণ ডক্টর ইউনূসের মতো একজন বিদ্বেষী মানুষ, ভারত বিদ্বেষী মানুষ সেই জায়গায় রয়েছে। সে না, না, বারবার বৃদ্ধি করা হয়েছে। তাকে সৃষ্টি এবং করা বৃদ্ধি হয়েছে। করা হয়ে সে ভারতবর্ষ বারবার already যে তার step কথাগুলা নিয়েছে। বলছে সেই কথাগুলা কিন্তু ভারতবর্ষের ইন্টারেস্টের এগেইনস্টে গিয়ে কথা বলছে। তাই আমাদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন, অতিরিক্ত সতর্ক থাকা আপনাকে একটা প্রয়োজন। ছোট্ট- এবং একটা এই ছোট্ট- জন্য একটা ছোট কথা ভারতবর্ষের ছিল এই সরকার, ব্যাপারে। ভারতবর্ষের কথাটা সরকার, আমি মাননীয় পরিষ্কার করতে প্রধানমন্ত্রী চাইছি একটু। নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রমন্ত্রী আমার অমিত শাহ প্রতিবেশী দেশে বারবার যখন সরকার বদল অজিত বেশ, দাবালজিকে ম্যাডাম, নিয়ে আমি মিটিং একটু করছেন কলকাতার দিকে যাবো, এবং যেখানে দীপাঞ্জন দেশের দা সুরক্ষার রয়েছেন প্রশ্নে অনেকক্ষণ ধরে। কোনো দীপাঞ্জন দা ধরনের শুনতে যাতে পাচ্ছেন? কম্প্রোমাইজ না হয় তার দিকে সম্পূর্ণ 100 ভাগের 100 ভাগ সচেষ্ট আছে। আমি আসবো। দীপাঞ্জন দা শুনতে পাচ্ছেন? দীপাঞ্জন দা শোনা যাচ্ছে কি? ম্যাডাম, দুটো দীপাঞ্জন কথা বলার ছিল, বলবো কি? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। দীপাঞ্জন দা, এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্ত সুরক্ষা আমি কতটুকু আপনার কথা রয়েছে শুনতে আমি পাচ্ছি। এটাই জানতে চাই আপনার থেকে, যেহেতু আপনি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছেন না, কোনো সাউন্ডের সমস্যা রয়েছে। কি মনে হচ্ছে সীমান্ত কতদূর সুরক্ষিত এই মুহূর্তে? দেখুন, আমি 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 সীমান্ত কতদূর সুরক্ষিত সেটা তো ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রক বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আমি আপনার যারা কলিগ রয়েছেন, যারা ব্যাকএন্ড থেকে আমার সঙ্গে কথা বলছেন তাদের কথা শুনতে পাচ্ছি, আমি বাদবাকি কারুর কথা শুনতে পাচ্ছি না। এবং আপনি জানি না আপনি আমাকে এর আগে কোনো প্রশ্ন করেছেন কিনা, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বেশ, আপনি আপাতত প্রচণ্ড বলুন যে এই disturb হচ্ছে, মুহূর্তে কোনোদিন দাঁড়িয়ে এরকম যে হয় না। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর বা বিহার বা অসমের ধুবড়ি, এই যে প্রতিটা জায়গাতে নতুন করে এখন সামরিক ঘাঁটি বা অধিক পরিমাণে নিরাপত্তা বাড়ানো হলো, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, অন্যদিকে চীন বা নেপাল বা ভারতবর্ষের বর্তমানে বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর, সবকিছুকে ঘিরে আবারও কোথাও গিয়ে একটা চিন্তা রয়েছে এবং তার জন্য এই তৎপরতা। কি মনে হচ্ছে সেদিক থেকে দাঁড়িয়ে? শুনুন, একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের সীমান্ত কতটা সুরক্ষিত সেটা বলবার মতো জায়গায় একমাত্র ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রক আছে, আমরা কেউ নেই। কোনো দলের মুখপাত্র, এখানে নিশ্চয়ই সবাই বিভিন্ন দলের মুখপাত্র, তাদের কারণ নেই। 2 নম্বর কথা হচ্ছে যে ভারতবর্ষের আজকে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে ভারতবর্ষের ক্লিয়ার কাট কোনো বিদেশ নীতি নেই। কখনো ডোনাল্ড ট্রাম্প, কখনো চীন, কোন দিকে যাব, কখনো রাশিয়া, কোন দিকে আমরা বাবা, এ তো কিছুই বোঝা যাচ্ছে না। এত আমি আমার নিজের কথাই দীপাঞ্জনদার কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে। দেয়ানদা এবং অখিলদা, আমি দুজনের থেকে জানতে যাবো, ঠিক যেমনটা কংগ্রেস দাবি করছে ঠিক একই রকমের দাবি এবার তৃণমূলের থেকে উঠে আসছে, সঠিকভাবে কোনো বিদেশ নীতি নেই। এই কথাটা 100 ভাগই 100 ভাগ একটা রাজনৈতিক কথাবার্তা। ভারতবর্ষের দাদা, বিদেশ please, নীতি, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ, রাজনৈতিক আলোচনা করতে বসিনি আমরা এখানে। ঠিক ঠিক। এবং উনি যেটা বললেন যে ভারতবর্ষের বিদেশ নীতি যথেষ্ট ভবিষ্যৎ দেখার মতো জায়গায় এবং খুব শক্তিশালীভাবেই চলছে বলে আমি মনে করি। এবং আর একটা জিনিস যিনি বললেন যে প্রতিরক্ষা দপ্তরই বলতে পারবে, আমরা যারা ভারতবাসী, যারা ভারতকে ভালোবাসি, আমরাও কিন্তু যথেষ্ট খবর রাখি এবং সেই জায়গা থেকে ভারতবর্ষ যথেষ্ট সদর্থক পদক্ষেপ নিয়েছে এবং যেটা প্রয়োজন ছিল। এবং এই মুহূর্তে একটা স্পষ্ট বার্তা এশিয়ার দেশগুলো এবং চীনকে দেওয়া গেছে বলে আমি মনে করি। এবং ভারতবর্ষকে ছোট করে দেখার মতো জায়গা কিন্তু নেই। এবং একটু disturb রিসেন্টলি করছে। শিলিগুড়িতে যে হ্যাঁ, মিটিং হয়েছে, শ্যামলদা। আমি সেই মিটিংয়েও একটা শ্যামল কথা দা, বলতে চাইছি। বলুন, বলুন। সেই মিটিংয়েও কিন্তু আমি আলোচনা হয়েছে এবং অখিলবাবুকেও প্রত্যেকটা বলবো, সেক্টরকে আপনাদেরও বলছি, কাঁধে যারা কাঁধ শুনছেন মিলিয়ে তাদের জন্য বলছি। ভারতবর্ষকে লড়াই করার জায়গায় যাচ্ছে। হ্যাঁ, ওনার কথা এবং তাহলে শেষ এখানে করুন, আমি এসআইআর তারপরে করে বলবো। যারা আসবো আমি, শত্রু, আসবো অখিলদা, আসবো। যারা আমি একটু বিদেশ শ্যামলদার থেকে কথা শুনবো। ভারতবর্ষে শ্যামলদা, অনুপ্রবেশ করেছে তাদেরকে আমি যে কথাটা সম্পূর্ণভাবে বলতে ভারত থেকে চাইছিলাম, বের হ্যাঁ। করে দিতে হবে। আচ্ছা, আমার পাশের বাড়ির মানুষটা যদি ভালো না থাকে, আমি কি ভালো থাকবো? আমার প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে, আমার ঘরে তাপ তো লাগবে।
বাংলাদেশের সরকার বদল হলো, ব্যাপক হিংসা হচ্ছে। নেপালে সরকার বদল হলো, বিশাল হিংসা হলো। আমরা শ্রীলঙ্কায় দেখলাম বিশাল হিংসা হলো। আচ্ছা, আমরা যারা ভারতবর্ষে আছি, আমাদের বিদেশ নীতি কোন জায়গাটায় আছে? আমার পাশের বাড়িগুলোতে কি হচ্ছে এটাকে আমরা দেখবো না? চীনের ব্যাপারে হয়তো ভারত নাক গলাতে পারছে না, কিন্তু ভারত নেপালকে বলুন, ভারতবর্ষ তার জন্য যথেষ্ট সতর্ক। বাংলাদেশকে জাতির বলুন, সতর্ক। বিভিন্ন ভাবে, একটা জঙ্গিবাদী দেশ, অর্থনৈতিক ভাবে, সামরিক ভাবে জঙ্গিরা দেশ চালাবে সাহায্য করে এসেছিল। সে ব্যাপারে ভারতবর্ষের কোনো ওই দায়বদ্ধতা জায়গাটায় নেই। দাঁড়িয়ে ওই দেশের তার জন্য আভ্যন্তরীণ ভারতবর্ষ রাজনীতিতে যথেষ্ট সতর্ক। আমরা বিগত দিনেও দেখেছি ইন্দিরা গান্ধী পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছেন। নেপালের সঙ্গে ভারতবর্ষের একটা আন্তরিক মিল ছিল, একটা চুক্তি ছিল দীর্ঘমেয়াদী। শ্রীলঙ্কার সঙ্গে সুসম্পর্ক ছিল। পাকিস্তানের সঙ্গে না হয় ভারতের জন্মলগ্ন থেকেই বিভেদ আছে। আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যদি আমাদের সম্পর্কটা ভালো না হয়, তাহলে তাদের দেশের থেকে অনুপ্রবেশ আমাদের দেশে তো আসবে, এটা অনিবার্য। কারণ ভারত একটা নিরাপদ জায়গা তাদের চোখে। তাই যদি হয় তাহলে শ্যামলবাবু, এর আগেও যদি আমরা দেখি তখন তো সম্পর্ক ভালো ছিল, তখনও তো ঘটেছে একের পর এক মানে অনুপ্রবেশ। যদি ত্রিপুরায়, আপনি যেহেতু একদম, ত্রিপুরা থেকে একদম, রয়েছেন, একদম, একদম। সেই না, আমি ত্রিপুরাতে তো বলছি তো। প্রত্যেকটা দিন ঘটছে। আমি আপনাকে বলছি সেই কথাটা। ত্রিপুরায় আজকের দিনে জনসংখ্যা প্রায় 40 লাখ। আপনারা হয়তো কলকাতায় আছেন কিংবা ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জায়গায় মিডিয়া চ্যানেলগুলো যখন বলে যে ত্রিপুরায় বিশাল সংখ্যক অনুপ্রবেশকারী আছে, আমি বাঙালি, কিন্তু আমার জন্ম ত্রিপুরায়, আমি বাঙালি, কিন্তু আমার পূর্বপুরুষের জন্ম ত্রিপুরায়। ত্রিপুরা যেদিন স্বাধীন রাজ্য ছিল, বাংলাদেশেরও একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে সমতল ত্রিপুরা ছিল। ন্যাচারালি এরা ত্রিপুরার মানুষ। কতজন অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে দেখার দায়িত্বটা কার? আমার দেশের কেন্দ্র সরকারের, আমার দেশের প্রতিরক্ষা দপ্তরের। তাদের চিহ্নিত করার জন্য সরকার বলছে আমরা এসআইআর করছি। আমায় বলুন দেখি, বিহারে সাম্প্রতিক নির্বাচনের আগে এসআইআর হলো, প্রায় 65 লক্ষ মানুষের নাম, 65 লাখ মানুষের নাম প্লিজ বাতিল কারেক্ট হলো। ইয়োরসেলফ। এসআইআর তারা ভোট দিতে ভারতবর্ষের পারলেন না। নাগরিকত্ব প্রমাণের কোনো আলোচনাটা অন্য ব্যাপার জায়গায় নয়। চলে যাচ্ছে। না না, Please কথাটা correct. শেষ করতে দিন Shamolda, বাবু, please তারপরে correct. কথা বলুন। SIR এই is 65 not লাখ মানুষের for নাম বাদ এটা যাওয়ার প্রমাণ। পরে the Indian তাদের কি citizenship. বাংলাদেশে পাঠানো কিভাবে হয়েছে? বলছে আমি SIR জানি না। is তারা for ভারতে আছে। updating the voter list. যে অনুপ্রবেশ আমি হয়েছে সব এসআইআর জায়গায়। এর বিরোধিতা করছি না, কি বলছি না, শুনুন। আপনি যেটা বললেন যে এসআইআর দিয়ে 65 ভারতবর্ষের লক্ষ নাগরিকত্ব মানুষের দেওয়া নাম হবে বাদ গেলে বা নাগরিকত্ব তারা কাটা কেন হবে, বাংলাদেশে এটা পাঠানো না সম্পূর্ণ সরকার? একটা ভিত্তিহীন কথা। নাম্বার 1। আ- নাম্বার 2, লিসেন, আমার কথা নয়, চ্যানেলে একদম দাঁড়িয়ে তাই। বলছি নাম্বার আপনার টু, তাই। আসামে 65 আমরা লক্ষ আসামে মানুষের বসবাস নাম করি। বাদ গেছে বিহারে। আসামের কাট অফ আপনার ডেট রাজ্য রয়েছে আসামে যে ক্যাম্প 1971 হয়েছে, 25 রিফিউজি মার্চ ক্যাম্প মিডনাইট। বলছেন আপনারা। যদি কোনো সেই সেই ক্যাম্পে 25 কত লাখ বাঙালি মিডনাইটের আগে আছে? যদি কেউ যেই হিন্দু জাতির বাঙালির হোক, কথা বলছি। জাতি ধর্ম কত বর্ণ লাখ যদি কেউ আছে? ভারতবর্ষে এসেছে, ওইটা আসামে খবর নিয়ে এসেছে, দেখুন। সে ভারতবর্ষের নাগরিক, এন্ড সেই হিসাবে নেভাবে, ভারতবর্ষের নেভাবে। সংবিধানে সেটা অ্যামেন্ডমেন্টও করা হয়েছে। নাগরিকত্ব কোথায়, আইনও কোথায়, অ্যামেন্ডমেন্ট কবে, করা কবে, হয়েছে, কবে, সেটা কবে, আসামের কবে? জন্য। স্যার, এবার শুনুন। কবে অ্যামেন্ডমেন্ট কবে হয়েছে? সেকশন কবে হয়েছে? ভারতবর্ষের সিটিজেনশিপ কবে? অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আফটার 1971। ঠিক আছে, কবে? এবং সে আসামের মানুষের জন্য নাগরিকত্বের কাট অফ ডেট তথ্য নিয়ে যখন কথা 1971 বলবেন, ভুল 25 মার্চ। তথ্য নিয়ে বলবেন না দয়া করে। কি বলেন আপনি? দেখে নিন, তথ্য নিয়ে আপনি দেখে নিন। আসামের আরে জন্য বাবা, নাগরিকত্ব দেখবো আইন কি? সম্পূর্ণ আলাদা। আসামের আজকের নাগরিকত্ব আইন যিনি সম্পূর্ণ আলাদা। প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আসামের 2004 নাগরিকত্ব সাল আইন অবধি সম্পূর্ণ যারা আলাদা। শুনুন, 1971 ভারতবর্ষের 25 সঙ্গে ভারত একদম তাই। ওইটা হ্যাঁ, পরে 1971 25 মার্চ। ওখানে টপিকটা এনআরসি আছে, থাকুন একটু না। খানিকটা এটা পড়াশোনা সুপ্রিম করে কোর্টের- নেবেন, একটু ডিটেইলস দাদা দেখে ভাই, নেবেন। কোর্টের অর্ডারে এবার আছে, আপনি এনআরসি থাকুন আছে। না। বাকি কোথাও কিন্তু টপিকটাই এনআরসি থাকুন নেই। না। এক্স্যাক্টলি, অন্যত্র এক্স্যাক্টলি, দৌড়াবেন ইউ আর না। রাইট, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আমি বলছি শ্যামলদা একটু আপডেট করে নেবেন আসামের টপিকটাই ব্যাপারটা। থাকুন। যেহেতু আপনি পার্শ্ববর্তী রাজ্য থেকে বিলং করেন, আমি আপনাকে যথেষ্ট সিনিয়র ব্যক্তি, আপনি সমালোচনা করছি না আপনাকে। জাস্ট না, কারেক্ট না, ইওর ফ্যাক্ট। সমালোচনার জায়গা জাস্ট নয়। কারেক্ট ইওর আপনি ফ্যাক্ট, কথাটাকে ইটস এন শুনুন আগে, ইনফরমেশন। দাদা, ধৈর্য অ্যাজ এ ধরে। ইয়াঙ্গার ব্রাদার, তারপরে আমি আপনাকে ইনফরমেশনটা দিলাম। আপনি এটা চেক না, না, করে নেবেন। information আই এম দিতে অলসো হবে না। প্র্যাকটিসিং আপনার- লয়ার। আপনার আমি হাতে বলছি রাখুন। আসামের জন্য নাগরিকত্ব আইন আলাদা, এবং শুনুন, আমাদের শুনুন, কাট অফ শুনুন। ডেট 1971 25 মার্চ।
ঠিক আছে একদম তাই, এবং সেটা এসআইআর সুপ্রিম কোর্টের আসামের নির্দেশে জন্য হয়েছে। নাগরিকত্ব এক্স্যাক্টলি এর আলাদা হতে পারে না তো। আরেকটা জিনিস আমি ওনাকে ভুল শুধরে দিচ্ছি, এই দেশটায় এসআইআরটা অভিন্ন হচ্ছে নাগরিকত্ব ভোটার আইন লিস্ট আছে। আপডেট করার জন্য, এসআইআরটা নাগরিকত্ব কাটার জন্য বা দেওয়ার জন্য নয়। সো দুইটা পয়েন্ট। আপনি- আমরা যেখানে আলোচনায় ছিলাম, একদম তাই, একদম তাই। এবার আমরা নাগরিক যেটা না হলে আলোচনায় ভোটার ছিলাম, কি করে হবে? আমরা যেটা আলোচনায় ছিলাম যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সীমান্ত রয়েছে, চিকেন নেক থেকে আরম্ভ করে ত্রিপুরা মিজোরাম পর্যন্ত 4096 কিলোমিটার, সেই জায়গায় প্রায় 95% জায়গা আমাদের ইতিমধ্যে ফেন্সিং হয়ে গেছে। রিভারাইন যেটা এরিয়া রয়েছে ব্রহ্মপুত্র এবং তিস্তা, এবং কিছু অংশ বা আমাদের ত্রিপুরার যেটা এখনো খালি রয়ে গেছে, সেটা ইমিডিয়েটলি আমাদের কমপ্লিট করতে হবে সেই অনুপ্রবেশটা বন্ধ করতে হলে। 2 না, নম্বর, এই জায়গাটা ইতিমধ্যে এই জায়গাটা আমি আপনাকে ত্রিপুরায় বলবো, installation খালি আছে। কাঁটাতারের বেড়া হওয়া উচিত। ত্রিপুরায় বারবেডওয়্যার ফেন্সিং ইনস্টলেশনের জন্য নতুন এআই টেকনোলজি নেওয়া হয়েছে। সেখানে কাঁটাতারের সাথে ক্যামেরাও থাকবে, সেটা ক্যামেরাও থাকবে, সেখানে ড্রোন থাকবে, সেই টেকনোলজি ত্রিপুরার ক্ষেত্রে নেওয়া হয়েছে। ও So, স্যার, লিসেন, ওই ড্রোন ক্যামেরার গল্পগুলো আর শোনাবেন না দাদা। আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে বলছিলেন আমাদের প্রথম কথা ভারতবর্ষে হচ্ছে নাকি আপনারা এতক্ষণ যেমন আমি যদি পর্যন্ত পলিসি না বলি তাহলে মহাকাশ কিছু না বলবো। থেকে- একেবারে নবদা, একেবারে নবদা, 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 আমরা প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, নবদা। আমি তো বাড়ি থেকে কাহিনী তৈরি করছি না, আমি যেটা ফ্যাক্টস, যে গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি বলছি। অনুপ্রবেশের আমি definition সরকারের টা কি? সিদ্ধান্ত আর সেটা বাস্তবায়নের কিন্তু কথা আপনারা বলছি। সত্যিভাবে একদম জানেন না। নবদা। বাস্তবের বলছে। ফারাকটা বলছি। অনুপ্রবেশ ওই আজকে শুরু স্পেস হয়নি। টেকনোলজির গল্প শুনিয়ে 1947 এর আজকে পর থেকে লাভ হবে না। অনুপ্রবেশ শুরু এআই হয়েছে। টেকনোলজির গল্প আমরা এই দেশে অনুপ্রবেশের অনুপ্রবেশ বিরুদ্ধে, প্রতিনিয়ত হচ্ছে। অনুপ্রবেশকে এটা আমরা বন্ধ কোনোভাবে করতে সমর্থন করি না, অনুপ্রবেশকে বন্ধ করতেই হবে। খালি শুধু একটা ব্যাপার, আসামের ক্ষেত্রে আইনটা আলাদা, এবং দেশের জন্য এটা মারাত্মক। এটা মারাত্মক, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সীমান্তে বসবাস করি। অনুপ্রবেশ বন্ধ উত্তর করতে হবে, দিনাজপুর, আমিও দক্ষিণ একমত। দিনাজপুর কিন্তু আমি সীমান্তে যে আমরা কথাটা বলতে প্রতিনিয়ত চেয়েছিলাম, আপনি বাংলাদেশের ভিন্ন ভিন্ন সময়ে যে একেবারে কথাগুলো অনুপ্রবেশ আজকে বললেন, থেকে শুরু হয়নি, অনুপ্রবেশ শুরু হয়ে গেছে বহু দিন ধরে। যদি ভাবছো বিজেপির সরকার নয়, কংগ্রেসের আমলেও এই অনুপ্রবেশ হয়েছে। আমি আসবো এই প্রসঙ্গে, আমি আসবো। সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম আবারও আলোচনার মধ্যে। আমি শুরুতেই চলে যাব, যেমনটা নবদা বলছিলেন, নবকুমার দাস এই মুহূর্তে রয়েছেন আমার সাথে উত্তর দিনাজপুর থেকে। নবদা, আপনি যেমনটা বলছিলেন যে এই অনুপ্রবেশের ঘটনা আজকে শুরু হয়নি, যেমনটা কংগ্রেস দাবি করছে, তাদের আমলেও তো হয়েছে। তাহলে এই অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা নিয়ে যখন আমরা কথা বলছি, তখন তো এই অনুপ্রবেশকে আনতেই হয়। নবদা, কি আছে? এখন অমিত শাহ কেন দায়িত্ব নেবে? কেন অমিত শাহ কি বর্ডার এলাকাতে বিএসএফ ডেপুটেট করেনি? বিএসএফ যে সোলজার ছিল, যে সংখ্যা ছিল, তার দ্বিগুণ এখন করা হয়েছে প্রোটেকশন নেওয়ার জন্য। আজকে বাংলাদেশকে ভয় করার কিছু নাই। ভারতবর্ষ যদি মনে করে একদিনকে রংপুর বিভাগের একদিনে 1 ঘন্টাতে দখল করে দিতে পারে। সুতরাং ভয় আমরা পাই না, যেহেতু আমরা উত্তরবঙ্গের এই পশ্চিম দিনাজপুর জেলা থেকে শিলিগুড়ি পর্যন্ত লম্বা এই করিডোরের বিকল্প যে কাঁটাতারের বেড়া, সেই এলাকায় আমরা বসবাস করি। স্বাভাবিকভাবে আমরা জানি যে বাংলাদেশের মদত কতটা, শক্তি কতটা, লাফালাফি কতটা। আজকে ইউনিট সরকার যে আমাদের এই পশ্চিমবঙ্গের মেয়েকে বিয়ে করেছে, হ্যাঁ, তার লাফালাফি কতটা আমরা ভালোভাবে জানি। সুতরাং ভারত সরকার অত্যন্ত সঠিক সময়ে সঠিকভাবে দৃষ্টি রেখে এই 4টে ধুবড়ি, চোপড়া, কিষানগঞ্জে ঘাঁটি তৈরি করেছেন। আমার পূর্ববর্তী বক্তা ভালো করে বললেন যে আমাদের হাসিমারায় আছে, আমাদের শিলিগুড়ি ক্যাম্প এলাকাতে আছে, প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আছে আমাদের বিএসএফ। শুধু বিএসএফ এনাফ। বাংলাদেশে এই লোকদের স্ট্রাইক করতে গেলে একমাত্র বিএসএফ এনাফ। আমার ফোর্স লাগবে না, এটা প্রোটেকশন। যেহেতু 5টা কান্ট্রি, দীপাঞ্জন চীন শুনতে আছে, পাচ্ছেন? নেপাল আছে, ভুটান আছে, সেখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ এবং যারা সীমান্তবর্তী এলাকাতে আমরা বসবাস করি, কাঁটাতারের বেড়ার এপারে, আমাদের হ্যাঁ, দীপাঞ্জন দা। সচেতন থাকতে হবে। শুধু বিএসএফ বা ওপারের বিডিআর বা আমাদের ম্যাডাম বলুন। আর্মির উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশ চালানো যাবে না। নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সীমান্তবর্তী এলাকায় যে নাগরিকরা আছেন, তারা সুসংবদ্ধ হলে এই অনুপ্রবেশ ঠেকানো ম্যাডাম, অত্যন্ত সহজ প্রসঙ্গটা হবে, উনি যে যদি আমরা কথাগুলো তাদের বলছেন আশ্রয় নাই। সীমান্ত সুরক্ষা বা নিরাপত্তার ব্যাপারে, হুম, কিন্তু মূল বিষয়টা তো অনুপ্রবেশ। নিরাপত্তা এখানটায় পরের কথা। নিরাপত্তার ব্যাপারটা আমার মনে হয় হুম,
সেটা চূড়ান্তভাবে এবং সার্বিকভাবে কেন্দ্র সরকারের দায়িত্ব। সীমান্ত সুরক্ষা কেন্দ্র সরকার করবে, তার জন্য বিএসএফ আছে, ইন্ডিয়ান আর্টিলারি আছে, বাকি যা কিছু দরকার লাগবে সেটা সরকার করবে। প্রসঙ্গ যদি অনুপ্রবেশ হয় তাহলে তো বলতেই হয়, আমি যে প্রসঙ্গটা আগে বলেছিলাম, বিহারে প্রায় 65 লাখ মানুষের নাম বাদ গেল, এরা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছে, এসআইআর এ ভোটার তালিকায় নাম বাদ গেছে। তাহলে কি তাদের বিদেশে তাদের দেশে ফেরত পাঠানো হলো বা হয়েছে? আসামে প্রায় 20 লাখ মানুষ ডিটেনশন ক্যাম্পগুলোতে আছে, এরা যদি বাংলাদেশি হয় কেন তাহলে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না? এসআইআর হোক, আমার আপত্তি নেই, কিন্তু এসআইআর এর মাধ্যমে যদি একজন বিএলও আমার নাগরিকত্ব নির্ধারণ করতে চায়, আমি কেন মানবো? আমি জন্মসূত্রে ভারতীয় নাগরিক, একজন বিএলও কি করে আমার নাগরিকত্বকে চ্যালেঞ্জ করতে পারে? প্রশ্নটা ওই জায়গায় দাঁড়ায়। আর যদি বিহারের মতো হয় পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, তাহলে তো এটা পরিষ্কার। আমি খুব স্পষ্ট করে বলতে যে চাই বিশাল দাদাকে সংখ্যক মানুষের নাম বাদ যে যাবে, আমি দেখতে যাক, পাচ্ছি আমার আপত্তি কিছু নেই, কিছু কিন্তু ক্ষেত্রে লোক চোখ বন্ধ যদি করে এরা থাকছে। বিদেশি চিহ্নিত হয় এবং তাদের এই ওই কথার দেশে ফেরত পিছনে- পাঠানোর দায়িত্ব এই কেন্দ্র কথার সরকার পিছনে বা একটা- নির্বাচন একটু কমিশন শুনুন। নেবে কি না এটা প্লিজ একটু আজকে শুনুন, ভাবতে এই হবে। কথার পিছনে যে অভিসন্ধি সরকারকে আছে। ভাবতে হবে তাদের ফেরত পাঠানো তাদের ভারতবর্ষে দেশে। পরিষ্কার করে যারা বলা ভিন্ন আছে দেশ থেকে কোনো এসেছে, বৈধ নাগরিক এই তার নাম জায়গাটাকে বাদ যাবে কারা না। ঠিক করবে? এই যারা বলছে বৈধ না, নাগরিকের নাম ভারতীয় বাদ নাম যাবে, বাদ যাওয়ার প্রশ্ন তাদের নয়। খুব জ্বালা। আরে ভাই, পেপারে, অনুপ্রবেশকারীরা পত্র-পত্রিকায়, তাদেরকে মিডিয়াতে বাইরে বের দেখলাম, করে দেওয়া হচ্ছে, 65 লাখ তারা মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ চাই যাচ্ছে। অনুপ্রবেশকারী যাতে তাদের ভিতরে দেশে থাকে। ফেরত পাঠান আপনারা, সরকারকে বলুন, কেন্দ্র হ্যালো? সরকারকে 65 লক্ষ হ্যালো? মানুষের আপনি হ্যাঁ, যেটা শুনতে বলছেন পাচ্ছি, বলুন, আপনার বলুন শুনতে পাচ্ছি। বৈধতা কখনো কাটা হবে না, কোনো বৈধ ত্রিপুরাতে নাগরিককে থাকতে কাটানো হচ্ছে পারে, না। হয়তো আছে, হ্যালো? নিশ্চিতভাবেই আছে। আপনি বলতে চাইছেন কি তাদের অনুপ্রবেশকারীদের চিহ্নিত রেখে করে দেওয়া ফেরত হবে? পাঠানোর দায়ভার কার? সরকারের দায়িত্ব। সরকার চিহ্নিত করুক, তাদের হ্যাঁ, তাদের চিহ্নিত দেশে করে ফেরত পাঠাক। চিহ্নিত কি আমাদের আপত্তি পশ্চিমবাংলায় নেই। পালিয়ে যাচ্ছে সব? আপত্তিটা হ্যালো? পশ্চিমবঙ্গ কেন? আমি সারা ইসরায়েলের ভারতের কারণে কথা বলতে যারা চাইছি। অনুপ্রবেশ করেছে অনুপ্রবেশটা খবর রাখেন, কেন হচ্ছে? পশ্চিমবাংলা থেকে শোনা সব যাচ্ছে, পালিয়ে শোনা যাচ্ছে যাচ্ছে, যারা শোনা অনুপ্রবেশ যাচ্ছে, করেছে। বলুন। হ্যালো? এই জায়গাটা হ্যালো? আইন করে যারা হ্যালো? শোনা যাচ্ছে, হ্যালো, দীপাঞ্জন দা, ম্যাডাম, বলুন, শুনতে বলুন। পাচ্ছেন হ্যাঁ, আমার বলুন, কথা? বলুন, শুনতে বলুন, পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে, বলুন। না না, আমার একটু আমি আমি আমি- একটু আপনারা প্রত্যেকে বলেছেন, আমি এতক্ষণ কিচ্ছু শুনিনি। কিন্তু আমি আমার নিজের কথা এত ফিডব্যাক পাচ্ছি, আমি কি বলবো, কিছু বলতেই পারছি না। আমি তো আমার নিজের কথাই শুনতে, মানে আমরা এত জোরে ফিডব্যাক চিকেন নেক নিয়ে চিন্তা ভাবনা করছি। দীপাঞ্জন দার সাউন্ডের সমস্যা হচ্ছে। দীপাঞ্জন দা, আপনি বলুন, সীমান্ত নিয়ে আমরা কথা বলছি, এই মুহূর্তে কতটা নিরাপদ রয়েছে ভারত সরকারের পদক্ষেপ, অনুপ্রবেশ, সমস্ত বিষয় মিলিয়ে চলছে আজকের আলোচনা। আপনি বলুন আপনার কথা। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি দীপাঞ্জন দা। হ্যালো শোনা যাচ্ছে, বলুন। বলুন। ম্যাডাম, আমার নিজের কথা আমি এত ফিডব্যাক পাচ্ছি, আমি কিছু বলতেই পারছি না। এই যে আমি বলতে যাচ্ছি, আমার শুধু আমার কথাই কানে বাজছে। তোর না, আপনার দীপাঞ্জন কথা দার আমরা শুনতে সমস্যা পাচ্ছি। হচ্ছে, হ্যাঁ হয়তো বলুন। বোধহয় বলুন। সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমি আমি ম্যাডাম, ম্যাডাম, মানে আমি যে কথাটা বলতে বেরিয়ে চাইছিলাম। যাচ্ছি, আমি এর মধ্যে এইভাবে হ্যাঁ, ওই আহ, জায়গাটাকে একবার আমাদের শ্যামল দা। ভাবা উচিত। আপনার শ্যামল দা যেমনটা বললেন। আমি যে কথা না, আমি হ্যাঁ, একটা কথা বলছিলাম বলি। যে নিরাপত্তা এটার সঙ্গে সবচেয়ে আমি বেশি একটা জরুরি কথা আমার বলি। মনে হয় আজকে ভাবা যে অনুপ্রবেশ কখন ঘটে, অনুপ্রবেশ কখন ঘটে, কেন ঘটে, এই জায়গাটাকে আমাদের ভাবতে হবে। প্রতিবেশী রাষ্ট্রগুলো, বাংলাদেশ হোক, মায়ানমার হোক, নেপাল হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, চীন থেকে তো কেউ আমাদের দেশে আসবে না, কারণ তারা ডেভেলপ জঙ্গিরা প্ল্যান করে ঢোকাচ্ছে, আমাদের আরে ভাই, আগে শুনুন, জঙ্গিরা আপনি প্ল্যান তারপরে করে বলুন। ঢোকাচ্ছে এখানকার স্থিতি অবস্থা নষ্ট করার জন্য। ভারতবর্ষ এ ব্যাপারে যথেষ্ট সতর্ক। আমি আপনার সঙ্গে মানলাম যে এটুকু তারা শুনুন আপনি। আমার দেশে পরিকল্পনা করে ঢুকিয়ে দিচ্ছে জঙ্গিদের। তো আমার দেশের গুপ্তচর বাহিনী কি করছে, আমার কি করছে, আমার আমি কেন্দ্রের একটু নবদার সরকার কাছে যাব। কি করছে, হুম, আমার কেন্দ্রের বর্ডার এলাকার বিএসএফ কি করছে, আমার প্রতিরক্ষা মন্ত্রী কি করছেন, আপনি আমার যাদের দেশের কথা বলছেন তারা প্রধানমন্ত্রী যথেষ্ট বলছেন। সতর্ক এবং সদর্থক পদক্ষেপ তারা নিচ্ছে। যথেষ্ট সতর্ক হলে
দিল্লির মতো জায়গায় লালকেল্লাতে কদিন আগে ববলাস কি করে হয়ে যায়? আমি কাশ্মীরের কথা বলছি না, সীমান্তের কাশ্মীরের কথা দেখুন বলছি না, এই যে বাইরে থেকে রাজধানী দিল্লিতে যারা বমব্লাস্ট হয়ে যায়, সরকারি গুপ্তচর বাহিনী কোথায়? সরকারের সঠিকভাবে প্রতিরক্ষা মন্ত্রকটা কেন চলছে না ভাববেন না আপনি? দেয়ানদা, দেখুন ওরা অনেক ভাবা বড় উচিত। প্ল্যান নিয়েছিল, সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য ছোটর উপরেই তাহলে সেটাকে প্রতিরোধ করা হয়েছে। লিসেন, আপনি কি করে জানলেন তারা বড় পদক্ষেপ নিয়েছে কি ছোট? তারপরে আরেকটা কথা বলি, আপনি দেয়ানদা, কথা কেন বলবেন। অনেকগুলো বারবার জায়গায় অভিযোগ, প্ল্যান ছিল নিরাপত্তা, যেমন এবং তার সেগুলো তৃণমূলও একবার সাথে সাথে অংশ সমস্ত নিলেও জায়গায় তিনি ধরা একটাই হয়েছে। কথা বলেছেন যে নিরাপত্তা। 36টা জায়গায় এবং তার ওরা সঙ্গে প্ল্যান ভারত করেছিল। সরকার কূটনৈতিক স্তর ভালোভাবে কাজ করছে না, বারবার এই একই জায়গায় অভিযোগ। আমি একই জায়গাতে আটকে থাকবো। এবং আপনি আমার যেটা দেশের বলছেন সরকারের যে কূটনৈতিক নীতি যদি আপনার সঠিক নাগরিকত্ব হয়, নিয়ে কোনো বিদেশ প্রশ্ন নেই, নীতি যদি বৈধ সঠিক হয়, নাগরিক নিয়ে কোনো প্রতিরক্ষা প্রশ্ন নেই, মন্ত্রকের প্রশ্ন কাজ হচ্ছে যদি সঠিক যারা হয়, অনুপ্রবেশকারী অনুপ্রবেশ কেন করেছে? তাদেরকে বাইরে বের করা। করতেই পারে না। এবং কিছু লোককে দেখতে পাচ্ছি আমরা যারা নিজেদেরকে বৈধ বৈধ বলে চিৎকার করে অনুপ্রবেশকারীর সঙ্গে গুলিয়ে ফেলছে। এসে একটা আরে অনুপ্রবেশকারী ভাই, এবং আপনি আরো যাদের ফ্যাক্টর কথা নিয়ে কাজ বলছেন হচ্ছে, সেটা আপনি যেখানে বলুন, ডবল তাদেরকে ভোটার আছে, বলুন। মৃত ভোটার আছে, একটা স্ক্রিনিং করে বের করা হচ্ছে। আরে, এবং তার মধ্যে প্রসঙ্গ এটা ঘটনা অন্য জায়গায় যাবেন না, যে অনুপ্রবেশকারীটাও আলোচনায় বসেছেন অনুপ্রবেশ নিয়ে কথা বলুন। আচ্ছা ম্যাডাম, আলোচনায় হ্যাঁ, বসেছেন নবদা, সীমান্ত বলুন। নিরাপত্তা নিয়ে, বলুন, যে বলুন। ওইটা নিয়ে ম্যাডাম, কথা হচ্ছেন বলুন। আপনার নেপাল, নাগরিকত্ব ভুটান, নিয়ে। বাংলাদেশ, চীন সীমান্ত ঘেঁষা 22 কিলোমিটার দৈর্ঘ্য চিকেন নেক করিডোর, যা 7টি ভারতীয় রাজ্যের সংযোগ রক্ষাকারী সড়ক, যেটা আমরা চিকেন নেক বলছি। সেই চিকেন নেকটার অল্টারনেট যে রাস্তা আমরা আগেও বলেছি, ভারত সরকার যদি যথাসময়ে সেই পদক্ষেপ নিত তাহলে 500-600 কিলোমিটারের পরিবর্তে মাত্র 80 কিলোমিটার রাস্তা অতিক্রম করলে বালুরঘাট হিলি হয়ে মহেন্দ্রগঞ্জ, টুরা এবং মেঘালয় এবং ধুবড়ির সঙ্গে সংযোগ স্থাপন করা যেত। কর্নাড সাংমা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী, এই ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বহুবার আলোচনা করেছেন। আলোচনাতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল 2024 জুন মাসে যে এই সড়ক করা হবে চিকন নেকের অল্টারনেট রোড, যেটা হলে আজকে আমরা অনেকটা সুরক্ষিত এবং দূরত্ব কমে যেতে পারতো। যে প্রশ্নটা আজকে তোলা হচ্ছে এই আলোচনার প্রেক্ষাপটে এসআর বিষয়টা এটার সঙ্গে লিঙ্ক নয়, তবুও এসআরটিকে সংযুক্ত করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসআর এর বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু না, আমরা পরবর্তীকালে এসআইআর এই আমরা মুহূর্তে আর চাইছি না, আমরা আলোচনার দেখেছি- একেবারে শেষে এসে গেছি। আমরা নবদা যে দেখেছি প্রসঙ্গ তুললো, বিভিন্ন এই মুহূর্তে রাজনৈতিক দাঁড়িয়ে, আমি একটা কথা একেবারে বলতে শেষ চাই। সময়ে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি বলছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কেন আমি করে একটা কথা বলতে এই চাই। এসআর এর ফর্ম পূরণ করেছে। তারা একটা বলুন, সময় অখিলদা। বিরোধিতা করেছিল, এসআর শ্যামলদা। করা যাবে না, এসআর করলে দেখুন, এই অনুপ্রবেশকারীরা SR নয়। থেকে আপনি যাবে। বলছেন কিন্তু বাংলাদেশে আজকে একটা বিষয় আজকে ভুলে একটা যাচ্ছে। জায়গা পরিষ্কার চিকেন হয়ে নেক গেল। নিয়ে বাংলাদেশকে চীনকে আমাদের ভয় পাওয়া কোনো উচিত। বাইরের বিভিন্ন আদার্স কান্ট্রি, আমার মনে হয় পাকিস্তান, আছে। চীন, বিরোধিতা করেছিল, কিন্তু তারাই আমেরিকা, একদম তারা specific ভাবে এই করা উচিত। হ্যাঁ, বাংলাদেশের একেবারে শেষে আমরা স্থিতি দাঁড়িয়ে নষ্ট করেছে। হ্যাঁ, কদিন আগে এবং চীনে একটা যখন জঙ্গি গোষ্ঠী আমার দেশের অরুণাচল থেকে তিনজনে বলছে মহিলা কেমন গেলেন, করে বলবো, একজন তো তাহলে বন্ধ করতে হবে আমাকে বলার জন্য। অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি। তার পাসপোর্ট সিজ করা হলো, কিন্তু আমার দেশের দাদা প্রধানমন্ত্রী অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে একটা আপনার শব্দ কথাবার্তাগুলো। আমার দেশের বিদেশ ভারতবর্ষের মন্ত্রী সিকিউরিটি একটা এবং শব্দ ভারতবর্ষের ব্যবহার যথেষ্ট করলেন না। যোগ্যতার চীন সঙ্গে তার মেয়েকে সতর্কতার সঙ্গে আমাদের সদর্থক পদক্ষেপ নিচ্ছে। আসামে যেগুলা বর্ডার এন্ড ডিস্ট্রিক্ট রয়েছে প্রায় বাংলাদেশ মূলের নাগরিক যারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে, আসাম পুলিশ এবং বিএসএফ তাদের করায়ত্ত করে তাদের পুশব্যাক করছে। প্রতিদিন আমাদের নিউজ পেপারে আসামের সেগুলো খবর পাবলিশ হচ্ছে এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার নিজের টুইটারে এবং ফেসবুকে সেই খবর মানুষকে দিয়ে যাচ্ছে। So, এই কথা বলি যে 2024-25 বাংলাদেশ থেকে কোনো ধরনের অনুপ্রবেশ হয় নাই। যারা ঢোকার চেষ্টা করছে আসামে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কারণ আমাদের সিকিউরিটি এজেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্স আসাম পুলিশ খুবই সচেষ্ট রয়েছে। তাই বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ 2024 এবং 25 আমাদের এখানে হয়নি। পুলিশ কখনো বর্ডার পাহারা দেয় না, ভুল তথ্য দেবেন না। বর্ডার পাহারা দেবে বেশ, বিএসএফ। সময় একেবারে শেষ, যেহেতু আমাদের সময় একেবারে শেষ, আমরা আমরা তো আর দাঁড়িয়ে ঘাস রয়েছি। খেয়ে এখানে বসিনি দাদা। আপনি যেভাবে ভুল তথ্য বলছেন, আসাম পুলিশের কোনো কাজ নেই, আসাম পুলিশের কি বর্ডার এসপি নেই? আপনি কি জানেন আসাম সম্বন্ধে? আপনাকে বড় সম্মান করছি বলে আপনি যা তা বলে যাবেন আর আমি শুনে যাব? আমি বলছি 2024-25 আসামে বাংলাদেশ থেকে কোনো মানুষ ঢোকে নাই,
কারণ আমাদের আসাম পুলিশ, বর্ডার উইংস এবং বর্ডার সিকিউরিটি ফোর্স সচেষ্ট রয়েছে এবং প্রতিদিন যারা আসার ঢোকার দেশের চেষ্টা করছে আভ্যন্তরীণ তাদের করায়ত্ত শান্তিকে করে যারা পুশব্যাক করা বিঘ্নিত হচ্ছে, করছে, সেই কথা আপনি কি তারা বুঝেন না? definitely মৌলবাদী। সে বেশ, যে কোনো ধর্মের, বেশ, না যে আমি কোনো থামাবো, জাতির, এখানেই থামাবো যে আজকের কোনো আলোচনা, ধর্মের। কারণ সময় যেহেতু একেবারে শেষ। আমি পাঁচজনকে জানাচ্ছি ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সাফ কথাতে থাকার জন্য। তবে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে ঘাম ঝরাচ্ছে এবং তার জন্য ভারত সরকার যথেষ্ট সচেষ্ট। ইতিমধ্যে অনুপ্রবেশ উঠে আসলো আজকের আলোচনার মধ্যে এবং সেটা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেমনটা তুলে ধরলেন প্রত্যেকেই। আমি আবারও জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আজকের সাফ কথাতে থাকার জন্য। তবে ইতিমধ্যে ইউনূসের যেহেতু পাকিস্তান এবং চীনের প্রতি প্রেম বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত ইতিমধ্যে সমস্ত সীমান্ততেই ত্রিশক্তি কোরকে একেবারে অ্যালার্ট করে দিয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কোনো রকমের ভয় পাচ্ছে না বাংলাদেশকে, কিন্তু হ্যাঁ, দুর্বলও ভাবতে চায় না ভারত এই মুহূর্তে কোনো দেশকে। তাই সেই জায়গায় ভারতবর্ষ শক্তিশালী অবস্থানে রয়েছে, থাকবে। তবে আগামী দিনে কোন পথে এগোয় এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক, সেটাই দেখার। শেষ করছি আজকে সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন নিউজ আওয়ার।